আপনারা যদি বলেন আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাব, এই নির্লজ্জ জায়গায় থাকতে চাই না, চাকরি করার দরকার নাই, ক্ষেত খামারে কাজ করব, তাতে আমার ভালো। আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, আমি কৃষক হতে চাই, আমি কৃষক হতে চাই। আমি আপনাদেরকে অনেক একজন অধ্যক্ষ মহোদয় যখন বদলি অথবা বিদায় নিয়ে নেন কর্মস্থল থেকে, বিশেষ করে বিদায়ী কর্মকর্তার ক্ষেত্রে তার ব্যক্তিগত কিছু কাগজপত্রের কর্মস্থলের থেকে নেওয়ার দরকার হয়। সেই সুবাদে আমাদের গত 13 তারিখে যে অধ্যক্ষ মহোদয় এখান থেকে চলে গেছেন, তিনি ওনার ব্যক্তিগত কিছু অফিসিয়াল কাগজ সংগ্রহের জন্য এখানে এসেছেন। ওনার স্ত্রী সহ। স্বাভাবিকভাবে আমি যেহেতু প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কার্যভার পরিচালনা করছি, আমি সামাজিক দায়বদ্ধতা থেকে স্যারকে রিকোয়েস্ট করি, স্যার দুপুরবেলায় আমার সাথে একটু খাবেন, আমিও আপনার সাথে খাবো। সেই সুবাদে আমার এখানে অনেক শিক্ষক পরীক্ষাজনিত বিভাগের বিভিন্ন কাজের কারণে আমার অফিসিয়াল কাজে উপস্থিত থাকেন। তার মধ্যে কয়েকজন শিক্ষক অফিসিয়াল কাজে আমার পক্ষে ছিলেন। আমি অনেক অনুরোধ বিনয়ের সুরে ওনাদেরকে আমন্ত্রণ জানাই। ওনারা আমার সাথে এই দুপুরের আপ্যায়নের আয়োজনে সাড়া দেন। আমরা বসে একটু একটু করে কথা বলে খাওয়া শুরু করব। আমি আমার প্রথম লোকমা দেব এই মুহূর্তে ব্যানারে উল্লিখিত এই ছাত্র নেতৃবৃন্দ, নাম বলুন স্যার। এখানে নামা সোহাগ, রায়হান, বিশাল এবং আরও অনেকেই, তারা ধারাবাহিকভাবে সব সময় এভাবে 2 জন ঢুকলে 4 জন বাইরে থাকে, পরবর্তী 2 জন ঢুকে আর 2 জন বেরিয়ে যায়, এভাবে তারা সব সময় এই কাজগুলো করে থাকে। এটা আমরা মোটামুটিভাবে যারা চাকরি করি শিক্ষাক্ষেত্রে এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি। আরও অনেকেই ছিল। আমার মুখ থেকে সেই ভাতের লোকমাটা পড়ে গেছে। তারা আমাকে বলতেছে, এই মিয়ারে যেমনি বলি কলেজ সে তেমনি চালায় না, এই মিয়া জামাত শিবিরের কতগুলো লোক লইয়া সব সময় খাইতে বসে ইত্যাকারে। অর্থাৎ তাদের কথা যখনই আমরা শুনি না, সেই জামাত শিবির হয়ে যায়, সেই তখনকার আমলের আওয়ামী লীগ হয়ে যায়। এই হলো তাদের বলা কহার বিষয়। সবসময় তারা এই কাজটি করে থাকে। তাদের অন্যায় আবদার যখন শুনি না, তখনই অপবাদের, অত্যাচারের, নির্যাতনের সেই ভাষায় প্রকাশ করা জানা এইরকম ভাবে তারা আচরণ প্রদর্শন করে। আজকের দিনটিও তার ব্যতিক্রম ছিল না। আমাকে যখন এইরকম সম্বোধন করছেন, তা আমাদের মেহমান উনি ঠিক জিহ্বায় কামড় দিয়ে রেখেছেন। ওনার স্ত্রী লজ্জায় মাথা নিচে। এই অবস্থায় তারা একে একে আমার সেখানে যে আমার সহকর্মী ছিল নাম ধরে ভয়ভীতি প্রদর্শন করে, গালিগালাজ করে, হুমকি দিয়ে তারা প্রত্যেকে শাসিয়েছিল। আমি নিচের দিকে লজ্জায় তাকিয়ে আছি যে এই ছাত্ররা কি করে, এরা আমার ছাত্র। তো গতকালকে তারা একটা অন্যায় আবদার নিয়ে এসেছিল, তাদেরকে সন্তানের মতো চিন্তা করেই বললাম যে বাবারে, কলেজের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হলে, শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হলে সবাইকে সুন্দর চিন্তা ভাবনা করতে হবে। এগুলো এইরকম চিন্তা থেকে দূরে সরে যেতে হবে। এবং
আমি আমার শিক্ষক পরিষদের সম্পাদককে সবসময় কষ্ট দিয়ে থাকি যে এদের সাথে অন্তত আলাপ আলোচনা করে পরামর্শ করে এদেরকে প্রকৃত জায়গায় ফিরিয়ে আনা যায় কি না। এদের অন্যায় আবদার, আমরা কোনো একটা কাজ করতে গেলে তাদের একটা আবদার আসে। আমরা সরকারি কাজ হোক বেসরকারি কাজ হোক যেই কোনো ধরনের আপনারা মানে লক্ষ্য করবেন কলেজ ক্যাম্পাসে অনেকগুলো উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে আছে। আজকেও আমাকে কয়েকজনে প্রশ্ন করছে যে এই কাজগুলো কেন স্থবির হয়ে আছে। আমি কোনো উত্তর দিতে পারছি না, কারণ সরকারি কাজ আমি কোন জায়গা থেকে শুরু করব, কাকে দায়ী করব। মূলত বুঝি যে কোন জায়গা থেকে এগুলো হচ্ছে। বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আমি এই ছাত্র নেতৃবৃন্দকে বোঝানোর জন্য একদিন আমি খুব হাসতে হাসতে বললাম, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেখো শার্ট সবসময় মানে ইন করে না, মানে সোজা মানে উনি স্ট্রেট শার্টটা পরেন, এর অর্থ কি বুঝো? স্যার বুঝি না। আমি এর অর্থ হলো আমরা খারাপের জায়গা থেকে দূরে সরে আসি, আমরা ভালো হই, আমরা ওই রকম কুটিল মানসিকতার মধ্যে থেকে বেরিয়ে আসি। কতভাবে বুঝালাম, তারা কিন্তু আমাদেরকে সেই তাদের ওই আচরণ থেকে তারা দূরে সরেনি। আজকে যে আচরণটা তারা দেখিয়েছে, কান্না ছাড়া অন্য কথা বলার মতো ভাষা প্রকাশ করা যাবে না। আমি আমার ঘরে যদি এরকম তো আমি কয়েক মাস উপবাস থাকতাম, কারণ আমি গত 1.5 বছরে এই খরচ, আমি তো একটা প্রশাসনিক কর্মকর্তা, আমি ইচ্ছা করলে এখান থেকে 10 টাকা খরচ করতে পারি। আমার চা নাস্তা আপ্যায়ন আমি খাইনি, আমার নিজের টাকা দিয়ে আমি নিজে আপ্যায়ন করছি। অর্থাৎ চাচ্ছি যে কলেজটি একটি সুন্দর পর্যায়ে চলে আসে। আমি যদি কলেজে 8টার আগে না আসি, তাহলে আমার কর্মচারীদেরকে কীভাবে বলবো তুমি 9টায় আসো, 8:30টায় আসো? আমার শিক্ষককে কীভাবে বলবো যে আপনারা যে 9টার মধ্যে আসেন? আমি বরাবরই 7:30 থেকে 8টা, কোনো সময় যদি আধা ঘন্টা দেরি হয় তাহলে 8:30টার মধ্যে আমি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, উচ্চ মাধ্যমিকে গত 6-7 দিনে 85%-এর উপরে শিক্ষার্থী উপস্থিত ছিল। নোয়াখালী নয়, গোটা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাতে গোনা 2-1টা কলেজ ছাড়া এই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, এমনকি অনার্স মাস্টার্স লেভেলের শিক্ষার্থীরা উপস্থিত থাকে না। আমাদের এই পরিমাণ ছাত্র, আমাদের এই শিক্ষকদের, যাদেরকে আমি কিভাবে আগামী দিনে ডাকবো যে এই কাজটি করে, এইভাবে শ্রম দেন, তারা তো যেভাবে ইনসাল্ট হয়েছে, যেভাবে তারা লজ্জা পেয়েছে, যেভাবে তাদেরকে ঘৃণিত করছে, যেভাবে তাদের হুমকি দামকি হত্যা মানে নির্যাতনের মানে বিভিন্ন স্লোগানে তারা কথা বলে, তাদেরকে আমি কিভাবে ডাকবো? আমি সে লজ্জায় আমার চোখের পানি পড়তেছে। আমি সেই 2:30-3টা থেকে আমার শুধু কান্নায় আসে। কথা বলবো যে একটা দেশ এরকম হতে পারে, শিক্ষাক্ষেত্রে যদি আমি আমার নেতা প্রজ্ঞা দিয়ে যদি কাজ করতে না পারি, আমার চিন্তা চেতনা দিয়ে যদি কাজ করতে না পারি, তাহলে আমি এই শিক্ষাক্ষেত্রে কি অবদান রেখে গেলাম? কিন্তু পক্ষান্তরে আপনারা যারা অনেকে আছেন অভিভাবক, আপনারা বলবেন যে শিক্ষকরাই দায়ী, শিক্ষকরাই ক্লাস নেয় না, শিক্ষকরাই পড়ায় না। শিক্ষকরা যদি তাদের দায়িত্ব পালন করতো, তাহলে যে আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম হতো। শিক্ষকরা কিভাবে পড়বে? এই নির্যাতন নিয়ে ঘরে গিয়ে সে একটা বই খুলে যে পড়বে, সে মানসিকতা তার কি থাকে? আজকের এই আচরণের জন্য আমি আমার সহকর্মীদের সাথে কথা দিচ্ছি, আপনারা যদি বলেন আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাব, এই নির্লজ্জ জায়গায় থাকতে চাই না, চাকরি করার দরকার নাই, ক্ষেত খামারে কাজ করব, তাতে আমার ভালো। আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, আমি কৃষক হতে চাই, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। সবাই ভালো থাকুন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে আছেন। আমরা নোয়াখালী সরকারি কলেজ কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে
মনে রাখছি, মনে রাখবো। আমাদের কোনো ভুল ত্রুটি হইল এটাও ধরিয়ে দিয়ে, কিন্তু সমাজ কিভাবে চলবে আপনারা একটু নিজেরা চিন্তা করবেন। আমি দলের বিরুদ্ধে কোনো কথা না, কয়েকজন ছাত্র নেতা এই মুসলিমা কয়েকজনের কারণেই নোয়াখালী সরকারি কলেজে এই শিক্ষা কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমি সালাম জানিয়ে সবার প্রতি আমি দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।